শাহী শিরোপা প্রমথনাথ বিশি। আজ শেষ পর্ব। রাত্রে আহারান্তে শয্যা গ্রহণ করে রাজাবাহাদুর কথিত বিবরণের রোমন্থন করতে শুরু করলাম। অনির্বাণ এখনো ঘুমোয়নি, চুরুটের গন্ধ পাওয়া যাচ্ছে। সে বলে সে কখনো ঘুমোয় না, তবে মাঝে মাঝে চুরুটের গন্ধ পাওয়া যায় না কেন। হারান এখনো শুতে আসেনি, এলে একবার ঘরে টহল দিয়ে যায়। রাজাবাহাদুর বলেছেন, তাহেরগঞ্জ রাজবংশের আদিপুরুষ হরিনারায়ণ রায় অল্প বয়সেই আগ্রায় গিয়ে বাদশাহী ফৌজে ভর্তি হন। তখন সিংহাসনে বাদশাহ আকবর, মানসিংহের ফৌজের সঙ্গে তিনি এলেন বাংলাদেশে। আপনি ভাবছেন মানসিংহ কেন তাকে সঙ্গে নিলেন? আমি অবশ্য কিছুই ভাবিনি, অথবা ভাবছিলাম যে যত শীঘ্র এ কাহিনী শেষ হয় ততই সুবিধা। আরে হরিনারায়ণ রায় যে বাংলাদেশের লোক, এদেশের পথঘাট তার সুবিদিত। বুঝলাম অনির্বাণ বিশেষ অস্বস্তি অনুভব করছে। রাজাবাহাদুরের সামনে চুরুট টানা চলবে না। এ বিষয়ে তাকে পরে জিজ্ঞাসা করেছিলাম। সে বলেছিল, যতটা অসুবিধা হওয়ার ততটা হয়নি। কেন? রাজাবাহাদুরের অম্বুরি তামাকের গন্ধে অনেকটা ক্ষতিপূরণ হয়, তবে চুরুটের কাছে কেউ নয়। রাজাবাহাদুর বলতে লাগলেন, অনেক চেষ্টায় মানসিংহ উড়িষ্যা জয় করলেন। হরিনারায়ণ রায় খুব বীরত্ব দেখালেন। বঙ্কিম অবশ্য তার উল্লেখ করেননি। বঙ্কিমের সমর্থনে কিছু বলা উচিত মনে করে বললাম, বোধহয় তাড়াতাড়িতে ভুলে গিয়েছিলেন। আরে না না, বাঙালি বাঙালির ভালো দেখতে পারে না, তার চোখ টাটায়। এদেশের পাখি অবধি চোখ গেল রব করে, পরের ভালো দেখতে পারিনি, চোখ গেল। না না, বঙ্কিম ওটা ইচ্ছা করেই বাদ দিয়ে গিয়েছেন। রাঢ়ী ব্রাহ্মণ সহ্য করতে পারে না বারেন্দ্র ব্রাহ্মণের গৌরব। বুঝলাম যে চোরা বালুর ওপর দিয়ে চলেছি, খুব সন্তর্পণে পা ফেলতে হবে। রাজাবাবু বলতে লাগলেন, তা না পারুক, আমাদের কোনো ক্ষতি হয়নি। বাংলার বন্দোবস্ত করে যখন মানসিংহ ফিরবার মুখে, তখন খবর এলো উত্তর বাংলায় ডাকাতরা রাজা মহারাজা উপাধি নিয়ে লোকের উপরে অত্যাচার করছে। না তারা মানে গৌড়ের পাঠান নবাবকে, না মানে হিন্দু জমিদারদের। তা মানসিংহ স্থির করলেন আগ্রায় ফিরবার আগে ওদিকটা শাসন করে যেতে হবে। একথা শুনে হরিনারায়ণ রায় সেলাম করে বললেন, মহারাজ, বান্দা থাকতে আপনি কেন যাবেন কতগুলো ডাকাতকে শাসন করতে? রাজা বা নবাব হলেও হতো। মানসিংহ হেসে শুধলেন, পারবে তুমি? হরিনারায়ণ রায় বললেন, সির জামিন। মানসিংহ বললেন, হ্যাঁ তুমি পারবে। তখন 500 শাহী ফৌজ নিয়ে হরিনারায়ণ রায় উত্তরবঙ্গে রওনা হয়ে গেলেন। বলে গেলেন, মহারাজ, আপনি গঙ্গা স্নান করে বিশ্রাম করুন, আমি লড়াই ফতে করে ফিরে আসছি। যে কথা সেই কাজ। 3 মাস অন্তে সেই গায়ে না মানে আপনি মোড়ল, এই রাজা মহারাজদের বন্দি করে নিয়ে এলেন হরিনারায়ণ রায়। তারা বাদশাহের জন্য কেউ এনেছে ভুটানি ঘোড়া, কেউ এনেছে গোয়ালপাড়ার হাতি, কেউ এনেছে চন্দন কাঠ, কেউ বা দামি পাথর। তা মানসিংহ খুশি হয়ে বাদশাহের নামে তাদের খেলাত দিলেন। যার যার জমিদারিতে বহাল রেখে বাদশাহী খাজনা নির্দিষ্ট করে দিলেন, এই আর কি। আর হরিনারায়ণ রায়কে কি দিলেন? বংশ গৌরবে জলজল করে ওঠে রাজা বাহাদুরের চোখ দুটো। আহা, সেই কথাতেই তো আসছি। হরিনারায়ণকে বললেন, তোমাকে বাদশাহ সহস্তে খেলাত দেবেন। হরিনারায়ণ ফিরে চললেন শাহী ফৌজের সঙ্গে আগ্রায়। তা ইতিমধ্যে আকবর বাদশার এন্তেকাল হওয়ায় সিংহাসনে জাহাঙ্গীর বাদশাহ। তো মানসিংহের মুখে বিবরণ শুনে হরিনারায়ণ রায়কে পদবি দিলেন সিংহ। হরিনারায়ণ রায় হলেন হরিনারায়ণ সিংহ রায়। সেই থেকে আমরা সবাই সিংহ রায়। আর যেখানে ডাকাত দলের সঙ্গে লড়াই হয়েছিল তার ফতেহাবাদ পরগনা নামকরণ করে হরিনারায়ণ সিংহ রায়কে ইজারা দিয়ে রাজা বাহাদুর উপাধি দিলেন। তা পত্তন হল তাহেরগঞ্জ রাজবংশের। এইসব কথা ভাবতে ভাবতে বোধ করি ক্ষণেকের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। এমন সময় তীব্র কণ্ঠের কান্নার শব্দে হকচকিয়ে জেগে উঠলাম। সেই পরিচিত ক্রন্দন। বেশ বুঝলাম এ নারী কণ্ঠের রোদন নয়, নারীর কান্না ব্যক্তিগত। এ যেন সমস্ত প্রাচীন জীর্ণ অট্টালিকাগুলোর বহুকালের চাপা দুঃখ কোনো অতীতের গহ্বর থেকে কোন অজ্ঞাত রন্ধ্রপথে বেরিয়ে আসছে।
ভাঙা অট্টালিকার বুক ভাঙা দুঃখের বিলাপ। সমস্ত গা শিউরে ওঠে। শুনছ অনির্বাণ? না শুনে উপায় কি? কে কাঁদছে? তুমিও যেখানে, আমিও সেখানে। এমন কতদিন চলছে শুনেছ না? অনেক দিন। কতকাল আর এমন চলবে? যে কাঁদছে সেই বলতে পারে। তা কাঁদছে কে? মনে করো না কেন ওই রাজপুরীর ওই প্রাচীন মহলগুলো? কান্নার আওয়াজ মিলিয়ে গেল। এখন আর কিছুক্ষণ ঘুম হবে না। ভাবলাম রাজা বাহাদুর কথিত গল্পের সেই খেইটা আবার অনুধাবন করা যাক। কিন্তু তখনই সেই মুহূর্তে আর একটা বিকট বিকট আর্তনাদ উঠল। মনে হলো কোনো ভীত সন্ত্রস্ত কণ্ঠ যেন ফুকরে উঠল, কর্তা! ব্যাস, আর কোনো শব্দ নেই। যদি আর কিছু ওই অদৃশ্য কণ্ঠের থেকে থাকে, তবে কণ্ঠনালীতেই চাপা পড়ে গিয়েছে। ও আবার কি অনির্বাণ? যা শুনলাম কে যেন আর্তনাদে বলে উঠল, কর্তা! তবে তাই কে বলল? কাকে বলল? কেন বলল? আমি তোমার পাশের ঘরে শুয়ে আছি, আমি কেমন করে জানবো? হারানকে জিজ্ঞেস করো না কেন? সে ঘুমোচ্ছে নাকি? সে বিছানায় নেই। কোথায় গেল? আগের দুরাত্রি যেখানে গিয়েছিল, এত রাতে সে রোজ কোথায় যায়? সে কথা ওই বলতে পারে। না ভাই, প্রেতের পুরীতে আর নয়, কালকেই ফিরে চল। আর দুদিন থাকো। ওই কান্নার সহ্য হয় না। একটা ছিল, এখন আবার দুটো হলো। দেখো, হয়তো একটাও থাকবে না। তুমি কি ভাবছো তুমিই জানো। হয়তো ক্রমে তুমিও জানতে পারবে। তা বলোই না। অনির্বাণ নিরুত্তর। অযথা বাক্য ব্যয় সে করে না। ওই দুই বিকট আওয়াজের অবসানে রাজপুরী এখন দ্বিগুণ নীরব। আবার শুয়ে শুয়ে রাজা বাহাদুরের কথাই স্মরণ করছিলাম। তিনি বলছিলেন, বুঝলেন, ওই পরগনা জায়গির দিয়েই বাদশাহ ক্ষান্ত হলেন না। একদিন দেওয়ানিয়ামে ভরা দরবারে হরিনারায়ণ সিংহ রায়কে ২৫০০ মনসবদার পদবি দিয়ে সহস্তে গলায় পরিয়ে দিলেন শাহী শিরোপা, এক মতির মালা। দরবারিগণ সব কেয়াবাত রব করে উঠল। এতদিন তারা শুনেছে মছলিখোর বাঙালি কাপুরুষ আর লড়াইয়ে নারাজ। এখন আর সে কথা বলবার উপায় রইল না। এত বড় বীরপুরুষের সমর্থনে কিছু বলা উচিত মনে করে বলে উঠলাম, বাবা চমৎকার, বাদশার যোগ্য বটে। আর হরিনারায়ণ সিংহ রায়ের যোগ্য নয়? অবশ্যই। তবেই দেখুন বাদশা কি যাকে তাকে খেলাতা শিরোপা দেন। তারপর কি হলো? তার আগে কি হলো শুনুন। বাদশা তাকে ১০৮টা আরবি ঘোড়া আর ৫টা হাতি বকশিস করলেন। বললেন, যাও তুমি বাদশার নামে পরগনা শাসন করো গিয়ে। ওখানে যতটা তুমি জয় করতে পারবে তোমার রাজ্য। একটু থেমে আবার আরম্ভ করলেন। তা হরিনারায়ণ সিংহ রায় ফিরে এসে ধীরে ধীরে রাজ্যের পর রাজ্য জয় করতে লাগলেন। ক্রমে তার রাজত্বের সীমা দাঁড়ালো উত্তরে ভুটান, পূর্বে ব্রহ্মপুত্র, পশ্চিমে বিহার আর দক্ষিণে আত্রাই নদী। বুঝলাম যে ইতিহাস আর ভূগোল সম্বন্ধে রাজা বাহাদুরের কল্পনা নিরঙ্কুশ। তবে আপত্তি করা উচিত হবে না, তাতে কাহিনীর দৈন্য বারবার আশঙ্কা। অনেকক্ষণ বলেছেন, তা আপনি বিশ্রাম করুন, আমরা পরে আবার শুনব। আরে না, পূর্বপুরুষের বীরত্ব কথায় কি ক্লান্তি আসে? তা আসল কথাটাই তো এখনো বলা হয়নি। ১০৮টি মতি সেই মালায়। আপনারা যাকে বলেন মুক্ত, সাহেবরা বলে পার্ল। সবগুলোর আকার সমান, একটিও ছোট বড় নয়। প্রত্যেকটির আকার পায়রার ডিমের মতো, আর রং বললাম দুধের মতো। দুধেও একটু হলদে আভা থাকে, এতে তাও নেই। সাদা পাথরের থালায় কুয়োর জল থাকলে যেমন রং হয়, তেমনি নদীর জল রাখলে চলবে না। নদীর জলে ধুলো বালু থাকে। প্রত্যেকটিতে মুখ দেখে নিতে পারেন। শাহী মোহরের ছাপ দেওয়া ইস্পাহানি কারিগরের সোনায় মিনা করা মকমলের খাপের মধ্যে সেই মালাটি দেখে লোভে মানুষের চোখ জলজল করে উঠত। আকবর বাদশাকে এই মালা ভেট পাঠিয়েছিল পারস্যের বাদশাহ। সেই মালা অবশেষে এলো যেখানে আসা উচিত ছিল, এই তাহেরগঞ্জ রাজবংশের আদি পুরুষ রাজা বাহাদুর হরিনারায়ণ সিংহ রায় বাহাদুরের হাতে। তা ক্রমে তাহেরগঞ্জে রাজবাড়ি তৈরি হলো মহলের মতন। একটা মহল পুরনো হয়, নতুন ফ্যাশনে আর একটা মহল গড়ে ওঠে। বাদশাহী আমল, নবাবী আমল, কোম্পানির আমল, মহারানীর আমল। নতুন আমলে নতুন মহল। পুরনো হলে ভাঙবার দস্তুর নেই,
বুকের পাঁজর দিয়ে গড়া কিনা, নূতন গড়ে নিতে হবে। পুরনো কালের নিয়মে ধীরে ধীরে যখন ভেঙে পড়বে পড়বে। এবার তাহলে উঠি। বিলক্ষণ। তা হরিনারায়ণ সিংহ রায় বছরে একটা শুভ দিন দেখে ব্রহ্মপুত্রে স্নান করতে যেতেন। এখনো সেই রেওয়াজ আছে আমাদের পরিবারে। প্রবীণ হয়ে পড়ায় আমি এখন আর যেতে পারি না। আমার হয়ে দেওয়ানজি যায়। তার শরীরেও রাজরক্ত আছে কিনা। এইরকম একটা যোগে হরিনারায়ণ সিংহ রায় তো গিয়েছেন ব্রহ্মপুত্রের তীর্থস্থানে স্নান করতে। তা স্নান সেরে উঠেছেন, এমন সময় দেখতে পেলেন কাঠের কি একটা যেন ভেসে আসছে। তা কৌতূহলী হয়ে সাঁতরে গিয়ে তুলে দেখলেন রাধা গোবিন্দ জিউর দিব্য মূর্তি। আহা, কি গরণ! দেখলেই ভক্তি করতে ইচ্ছা করে। সেই মূর্তি মাথায় বহন করে তিনি তো উঠলেন তীরে। এমন সময় সম্মুখে এক সন্ন্যাসী, চারদিকে লোক লস্কর, হাতি ঘোড়া। তার মধ্যে কোথা থেকে সন্ন্যাসী এলো কেউ বলতে পারে না। রাজা বাহাদুর সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। সন্ন্যাসী আশীর্বাদ করে বললেন, বৎস, তুমি মহাভাগ্যবান। আজ স্বয়ং ইষ্ট দেবতা ভেসে এসে তোমার কাছে ধরা দিয়েছেন। এরাই তোমার কুলদেবতা। যাও, মন্দির তৈরি করে এর প্রতিষ্ঠা করো গিয়ে। তা রাজা বাহাদুর করজোড়ে বললেন, প্রভু, আপনার পায়ের ধুলো কি পড়বে না আমার কুটিরে? সে কথার উত্তর না দিয়ে তিনি বললেন, শোনো, শাহী শিরোপা বলে যে মতির মালা পেয়েছো তা সযত্নে রক্ষা করবে। রাস পূর্ণিমার রাতে একবার রাধা গোবিন্দজি ওর চরণে স্পর্শ করাতে ভুলো না। আমরা দুজন মন্ত্রমুগ্ধের মতো এই প্রাচীন দিনের কাহিনী শুনছি। মনে হচ্ছে আমরা যেন বিংশ শতাব্দী থেকে চলে গিয়েছি ৩০০ বছর আগে, যখন সম্ভব অসম্ভব বাস্তব দৈবের সীমানা এমন অটল ছিল না। অনির্বাণও নীরব, তবে সে কি ভাবছে তা দেবতাদেরও দুর্বোধ্য। তো হরিনারায়ণ সিংহ রায় সন্ন্যাসীকে বললেন, প্রভু, মাফ করবেন, আপনি কি করে জানলেন যে শাহী শিরোপা আমি পেয়েছি? সন্ন্যাসী কোনো উত্তর না দিয়ে হেসে বললেন, যা বলছি মন দিয়ে শোনো। এই মতির মালা তোমার সৌভাগ্যের চিহ্ন। যতদিন এ মালা তোমার বংশে থাকবে, রক্তের সূত্রে পুরুষ পরম্পরায় চলে আসবে, ততদিন তাহেরগঞ্জের রাজবংশের গৌরব অক্ষুণ্ণ থাকবে। যদি কোনোদিন এ মালা তোমাদের হস্তচ্যুত হয় কিংবা ভিন্ন রক্তে চলে যায়, তবে জানবে তোমাদের গৌরব সূর্য অস্তমিত হতে চলেছে। মনে রেখো। এখন যাও, রাধা গোবিন্দ জিউর প্রতিষ্ঠা করোগে, মতির মালা রক্ষা করোগে। তখন সকলে রাধা গোবিন্দ জিউর জয় প্রণিপাত করলেন, কিন্তু মাথা তুলেই দেখলেন যে সন্ন্যাসী অন্তর্ধান করেছেন। চারিদিকে লোক লস্কর, হাতি ঘোড়া। তার মধ্যে অদৃশ্যভাবে কেমন করেই বা এলেন আর কেমন করেই বা গেলেন। কাছেই রাজপুরোহিত দাঁড়িয়েছিলেন। তিনি মনে করিয়ে দিলেন, মহারাজ, সমস্তই দেবতার লীলা, এ নিয়ে চিন্তা করা অনুচিত। আপনার মহা সৌভাগ্য, একদিনে কুল দেবতা ও মহাপুরুষের সাক্ষাৎ পেলেন। তখন সকলে রাধা গোবিন্দ জিউয়ের জয়ধ্বনি করে রাজবাড়িতে ফিরে এলেন। কিন্তু মন্তব্য করে বাধা দিলে গল্পের দুর্নিবার স্রোত থামতে পারে, এ আশায় বললাম, এ তো সত্যই এক উপন্যাস। উপন্যাস তো যে কেউ লিখতে পারে। বঙ্কিম লিখেছে, দামোদর মুখুজ্জে লিখেছে, সে আর এমন কঠিন কি? এ সত্য, রাধা গোবিন্দ জিউ এখনো মন্দিরে বিরাজ করছেন। আর এই পর্যন্ত বলে অনেকক্ষণ অধোবদনে থেকে বললেন, শিরোপাও এতকাল ছিল। হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠলেন, কোথায় গেল? কেমন করে গেল? কে নিল বলতে পারেন? প্রত্যেক দিন রাধা গোবিন্দ জিউয়ের চরণে মাথা কুটে মরি। প্রভু, বলে দাও, বলে দাও, মালা ফিরে না পেলে যে রাজবংশ লোপ পায়। তার ক্ষণিক নীরবতার সুযোগে বললাম, আর যেই নিক, পঞ্চানন নেয়নি? নিশ্চয়ই নেয়নি। সমস্তই তো তার হবে। তবে কেন সে নিতে যাবে? তবে তাকে গ্রেপ্তার করালেন কেন? সেসব কথা রাম সদয় জানে। দেওয়ানের উপরে কথা বলা কি মনিবের উচিত? তবে কি মনিবের উপরে দেওয়ান? আরে দেওয়ান তো নামে, তার মতো প্রভুভক্ত রাজবংশের হিতৈষী আর কে আছে? তাহলে তাহেরগঞ্জের যুবরা জেলে যাবে? এরূপ কঠোর প্রশ্নে হতচকিত হয়ে উত্তর দিতে পারলেন না তিনি। কিছুক্ষণ নিরুত্তর থেকে শুধলেন, আচ্ছা, দত্তপুত্র কি দত্তগ্রহিতার সমরক্ত? গোত্রান্তর হলেই তো সমরক্ত হয়, রক্ত অনুসারেই গোত্র। নানা মুনির নানা মত, কার কথা বিশ্বাস করি বলুন? তিনি যখন শাস্ত্র তুললেন, অগত্যা আমাকেও শাস্ত্রই নিক্ষেপ করতে হলো। বললাম,
শাস্ত্রে আছে না, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন যেন গতস্য পন্থা। আমার মনের কথা বলেছেন, একদম একদম বলে বৃদ্ধ আমাকে আলিঙ্গন করলেন। আচ্ছা, এখানে মহাজন শব্দটা কি অর্থে নেব? এসব বিষয় কি আপনাকে বোঝাবার যোগ্যতা আমার আছে রাজামশাই? তবে সাধারণ বুদ্ধিতেই বুঝি শাস্ত্রকার বলছেন, মতামত বিচারে যেও না, থই পাবে না। 10 জনে যা করছে করো। 10 জনে যা মানে আমার জ্ঞাতিরা সবাই বুঝিয়েছিল যে দত্তক নাও, দত্তক পুত্র পিতার সমরক্ত, কাজেই তাহেরগঞ্জের রাজবংশও ভ্রষ্ট রক্ত হবে না। আমি সমস্ত জানা থাকা সত্ত্বেও ভালো মানুষের মতো জিজ্ঞাসা করলাম যে দত্তক গ্রহণ না করলে উত্তরাধিকারী কে হতো? রাম সদয়, ও আমার পিস্তুত ভাই, কাজেই রক্তের যোগ আছে। তবে বোধ করি দত্তক নেওয়াতে তিনি খুশি হননি। না না, ও খুব স্নেহ করে পঞ্চাননকে, তবে ওর ছেলেরা নিশ্চয় ওর কান ভারী করেছে। পঞ্চাননকে গ্রেপ্তার করাবার মূলে কি বাপের না হোক ছেলেদের মন্ত্রণা নেই? এ প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা কদিন হলো? বুঝতে পারলাম না কিসের হিসাব। তখন তিনি নিজেই হিসাব করতে লাগলেন। আপনারা এসেছেন আজ 3 রাত, পথেও গিয়েছে 1 রাত, তারও আগে আরো 3 রাত, কাজেই সপ্তাহ হতে চলল। আরো কতদিন হবে কে জানে। এতক্ষণ পরে অনির্বাণ প্রথম মুখ খুলল, বলল, জেল হলে অনেক রাত, অনেক দিন, অনেক বছর হবে। বৃদ্ধ উত্তেজিত হয়ে উঠে বললেন, জেল হতেই পারে না, তাহেরগঞ্জের যুবরাজের জেল হতে পারে না, আমার পঞ্চাননের জেল হতে পারে না। আর বলতে পারলেন না, আর বলতে গেলে চোখের জল বাধা মানবে না। প্রাচীন অভিজাত পুরুষের পক্ষে অপরের সম্মুখে অশ্রুপাত জীবনপাতের মতো মর্মান্তিক। তবে ওই অর্ধোক্ত বাক্যে বুঝতে বাকি রইল না যে পঞ্চানন তার কত আদরের পাত্র। কেবল যুবরাজ বলেই নয়, পঞ্চানন বলেই। ভাবলাম, বৃদ্ধ কি কঠোর পরীক্ষাতেই না পড়েছেন। একদিকে রাজবংশের মঙ্গল ও স্থায়িত্ব, অন্যদিকে পঞ্চাননের প্রতি গভীর আকর্ষণ। পঞ্চাননকে ভালো না বেসে কেউ পারে না, তার 2 সাক্ষী আমরা। ভালোবাসা আকর্ষণ করবার সহজাত সৌভাগ্য নিয়ে কোনো কোনো লোক জন্মগ্রহণ করে। বেরিয়ে এসে অনির্বাণকে বলেছিলাম যে রাজা বাহাদুর গল্প বলতে জানেন বটে, কেবল থামতে জানেন না। রাজা বাহাদুরের কাহিনী চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে জাগরণে স্বপ্নে মিলে এক দুঃস্বপ্নকর আতঙ্কের মধ্যে ছিলাম। সেই বুক ফাটা কান্নার শব্দ, তার উপরে সেই আর্তনাদ মনে পড়ল। ভাবলাম, এ কোন ভুতুরে পরিস্থিতির মধ্যে পড়লাম। স্থির করলাম কালকেই ফিরব এবং ভোরবেলাতেই আমার সংকল্প জানিয়ে দেব অনির্বাণকে। কখন আবার ঘুমিয়ে পড়েছিলাম। যখন জাগলাম দেখি অনির্বাণ ঠেলছে। এত ভোরে? ভোর কোথায়? বেশ বেলা হয়েছে, ওঠো, দেওয়ানজি তলব করে পাঠিয়েছেন। দেওয়ানজির কামরায় গিয়ে দেখি তিনি সেই সকালেই স্নান আহ্নিক সেরে তিলক ফোঁটা কেটে বসে আছেন। তার সম্মুখে সেই মতির মালার মখমলের বাক্সটা। ওটা এলো কোথা থেকে? শুধুলো অনির্বাণ। খুব ভোরবেলাতেই তমিজ মিয়া এসে ফিরিয়ে দিয়ে গিয়েছে। কেন? সে বলল বেদের দলের কাছে ভালো করে তল্লাশ করেছে, কিছু পাওয়া যায়নি, তাই তাদের ছেড়ে দিয়েছে আর ফেরত দিয়ে গিয়েছে এটা। আমি বললাম, রহস্য যে ঘনীভূত হয়ে উঠল। জগবন্ধুবাবু, এর মধ্যে রহস্য কিছু নেই। যে নিয়েছে সেই গড়খাইয়ের ধারে বাক্সটা ফেলে দিয়ে গিয়েছে। কেন? কেন আর কি, এর উপরে শাহী মোহরের ছাপ, লুকোনো চলবে না, তাই ফেলে রেখে গিয়েছে। আপনারও কি তাই মনে হয়? মনে হওয়ার তো কিছু নেই, সমস্ত ঘটনা পঞ্চাননের দিকেই অঙ্গুলি নির্দেশ করছে। এমন সময় একজন চাকর ছুটে এসে বলল, হুজুর, পুরনো বাড়িতে বিষ্ণু মণ্ডপের গলির মধ্যে হারান বাবু মরে পড়ে রয়েছেন। হারান মরে পড়ে রয়েছে? কি বলিস? হ্যাঁ হুজুর, দেখে এলাম, পুজোর ফুল তুলতে গিয়েছিলাম তো। অনির্বাণ ছাড়া আমরা দুজনেই চমকে উঠলাম। অনির্বাণ যদি বা বিস্মিত হয়ে থাকে, মুখের ভাবে তা প্রকাশ পেল না। ওর ভাবগতিক সমস্তই অন্তঃসলীল। চলুন দেখে আসা যাক। চাকরটির পিছু পিছু আমরা 3 জন চললাম। পুরনো মহলের মধ্যে গিয়ে দেখলাম ঘাসের উপরে হারানের মৃতদেহ শায়িত, চিত হয়ে পড়ে রয়েছে।
কোনো একটা উৎকট আতঙ্কে তার মুখমণ্ডলের পেশিসমূহ এমন বিকৃত হয়ে গিয়েছে যে চিনবার উপায় নেই। গায়ের কাপড় দেখেই হারান বলেই বুঝলাম। কিছুক্ষণ তিনজন নিস্তব্ধ। দেওয়ানজি বললেন, কি করে হলো? অনির্বাণ বলল, রাতে যেন একটা আর্তনাদ শুনেছিলাম। কিছু বুঝেছিলেন? আমি কথা বলতে উদ্যত হওয়া মাত্র অনির্বাণ বলে উঠল, দেওয়ানজি, পুলিশে খবর পাঠিয়ে দিন। ডাক্তার ডেকে লাভ নেই, অনেকক্ষণ হয়ে গিয়েছে। মনে হলো অনির্বাণ চায় না কি শুনেছিলাম প্রকাশ করি। চলুন ফিরে গিয়ে পুলিশেই খবর পাঠাই। ঘরে ফিরে এসে বললাম, অনির্বাণ, আমি সংকল্প করেছি আজই কলকাতা চলে যাব। এ ভুতুরে পরিস্থিতির মধ্যে আর একদিনও থাকতে রাজি নই। অবশ্যই যেতে হবে। অবশ্যই নয়, আজই। আর একটা দিন থাকো, কালকে নিশ্চয়ই রওনা হব। বেশ, আর একটা দিন থাকতে রাজি আছি। তুমি না যাও, আমি কিন্তু একাই যাব। আরে না না, দুজনে একসঙ্গেই যাব। তুমি এখানে এসে কেমন যেন চুপ মেরে গিয়েছ। একে তো মতির মালার রহস্য, তারপর আবার তুমি রহস্যময়। দুটো রহস্যের ভার অসহ্য। জগবন্ধু, আমি চোখ কান নাক সমস্তই খুলে আছি। কালকে হয়তো মুখটাও খুলব। তার মানে কিছু হদিস পেয়েছ? অনির্বাণ উত্তর না দিয়ে চুপ করে থাকলো। আরে আমাকে বলতে ক্ষতি কি? আমি তো তোমার ওয়াটসন। তবে ওয়াটসনের মতোই ধৈর্য ধারণ করে অপেক্ষা করে থাকো। রাতের বেলা শুয়ে হারানের মৃত্যুর কথা ভাবছিলাম। হঠাৎ অত রাতে ওখানে গেল কেন? এমন কি দেখল যে আঁতকে উঠে মারা গেল? তবে কি সত্য সত্যই ভূত আছে বাড়িটাতে? আর কিসে এমন ভয় পাওয়া যায় যে একটা আস্ত জোয়ান লোক আঁতকে উঠে পড়ে মরে? গা ছমছম করতে লাগলো। ভাবলাম হারানের বিছানাটা গুটিয়ে দিয়ে আসি। শুতে আসবার সময় দেখেছিলাম যে বিছানা পাতাই রয়েছে। তোলবার কথা কারো মনে পড়েনি। হারানের ঘরে যেতে গিয়ে দেখি যে অনির্বাণের শয্যা খালি। ও আবার কোথায় গেল? ওর আবার কিছু বিপদ না ঘটে। এ কোন অজগর পুরীতে এসে কি সংকটেই না পড়লাম। ভাবলাম হোক একবার ওর শিক্ষা। হারানের বিছানাটা পা দিয়ে গুটিয়ে ফিরে এসে অনেকখানি জল খেয়ে শুয়ে পড়লাম। ভাবলাম অনির্বাণ না ফেরা পর্যন্ত জেগে থাকব। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি কালো মখমলের মতন অন্ধকার, আকাশময় তারার ফুলঝুরি। এই ঘনান্ধকারে কোথায় গেল অনির্বাণ? কোথায় গেল? হঠাৎ অনুভব করলাম কে যেন ঠেলা দিচ্ছে। তাকিয়ে দেখি ভোরের আলো ফুটছে আর অনির্বাণও এসে হাজির। ওঠো ওঠো, আজ কলকাতা রওনা হতে হবে। সত্যি তো, বলে উল্লাসে লাফিয়ে উঠে শয্যা ত্যাগ করলাম। ঠিক যাবে তো? নিশ্চয়। গাড়ি তো সেই রাতের বেলায়। তবে তখনই। তবে চলো গোছগাছ করে ফেলা যাক। গোছগাছ পরে হবে, এখন মুখ হাত ধুয়ে নাও। রাজা বাহাদুরের কাছে গিয়ে বিদায় নিয়ে আসি। পঞ্চানন তাহলে হাজতেই পৌঁছবে? অদৃষ্ট লিপি কে খণ্ডাতে পারে বলো? কিছুই করতে পারলে না, তাই তো দেখছি। তখন দুঃখিত মনে রাজা বাহাদুরের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে প্রস্তুত হতে লাগলাম। ও কি, গায়ে আবার শাল চাপালে যে? বলো কি, রাজ দরবারে যাচ্ছি, যোগ্য পোশাক পরতে হবে না? এর আগে কি রাজ দরবারে যাওনি? আর যে আনুষ্ঠানিক বিদায় গ্রহণ, তবে আমিও আনুষ্ঠানিকভাবে পোশাক পরে নিই। এই বলে একখানা শাল গায়ে দিয়ে বললাম, তাহলে পঞ্চানন হাজতেই থাকলো। কি আর করা যায়? আমার মনে ভরসা ছিল তুমি এটা বিহিত করতে পারবে। আমি কি জাদু জানি? অন্তত অসাধারণ বুদ্ধিমান বলে ধারণা ছিল। তবে সে ধারণা বর্জন করো, আর তোমার নোটবুকে বড় বড় অক্ষরে লিখে রাখো, অনির্বাণ রায় অসাধারণ নির্বোধ। হঠাৎ বিনয় কেন? এ গুণটা তো তোমার ছিল না। ঘটনার মুখোমুখি পড়ে হয়েছে। নাও চলো এখন। দুজনে যখন রাজা বাহাদুরের খাস কামরায় এসে উপস্থিত হলাম, দেখলাম রাজা বাহাদুর ও দেওয়ানজি দুজনেই উপস্থিত। তারা আগেই জানতেন যে আজ সকালে বিদায় নিতে আসব। নমস্কার করে অনির্বাণ বলল, রাজা বাহাদুর, আমরা বিদায় নিতে এসেছি। আর দুদিন থাকলে হতো না? এদিকে অনেক কিছু দেখবার আছে। বৈকুণ্ঠপুরের অরণ্য, দেবীগড়, ব্রহ্মপুত্র নদী, কিছুই তো দেখলেন না। এর পরে এসে একবার দেখে যাব। পঞ্চানন না থাকলে বেরিয়ে আনন্দ নেই। পঞ্চাননের প্রসঙ্গে রাজা বাহাদুরের চোখ ছলছল করে এলো। বুঝলাম আভিজাত্যের কঠোর আত্মসংযমের সঙ্গে চোখের জলের লড়াই চলছে। কিছুক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ,
বিচারে কি হবে জানি না, আপাতত হাজতেই থাকলো। অনির্বাণ বলল, হাজতে থাকবে কেন? ছাড়িয়ে নিয়ে আসুন। পুলিশে ছাড়বে কেন? ছাড়বে এই জন্য যে আদৌ চুরি হয়নি। এবারে প্রথম দেওয়ানজি কথা বললেন। ও কথা তো অনেকবার বলেছেন, শুধু অনুমান বা স্নেহের দাবি তো পুলিশে মানবে না। তবে শাহী শিরোপাটা দেখিয়ে দেবেন। শাহী শিরোপায় যদি থাকবে তবে এত জল ঘোলা হলো কেন? কারো কারো অভ্যাস জল ঘোলা না করে খায় না। মিছে কথা কাটাকাটি করে লাভ নেই। যদি যাত্রা করায় স্থির করে থাকেন তবে স্নানাহার সেরে নিতে হয়। মজ্জমান ব্যক্তি যেমন তৃণখণ্ড অবলম্বন করে, সেইভাবে রাজা বাহাদুর বলে উঠলেন, আপনি কি সত্যি মনে করেন শাহী শিরোপা চুরি হয়নি? ধীরভাবে অনির্বাণ বলল, আমি সত্যিই মনে করি। কোথায় আছে? অনির্বাণ আরও ধীরভাবে বলল, যেখানে ছিল তো মকমলের বাক্সটায়। তবে সেখানেই আছে। এটা তো কালকে দেখেছেন, আবার দেখতে ক্ষতি কি? দেওয়ানজি বললেন, মিছে সময় নষ্ট করছেন। তদুত্তরে অনির্বাণ শুধল, কোথায় আছে সেই বাক্সটা? তোষাখানা সিন্দুকের উপরে। উপরে কেন? ভিতরে নয় কেন? সাবধানে রাখা উচিত ছিল। আমি তো তার ধীরতা দেখে ও কথা শুনে তাজ্জব বনে গেলাম। অনির্বাণ করছে কি? সিন্ধুকে খালি বাক্স রাখা নিরর্থক। খালি কি ভরা একবার দেখুন না। অনেকবার দেখেছি, আমার অনুরোধে আরেকবার দেখুন। চলুন রামসদয়, দেখাই যাক না। চলুন, যাচ্ছি। সকালবেলাতেই সময় নষ্ট বলে নিতান্ত অপ্রসন্ন মনে তোষাখানার চাবি আনতে চললেন নায়েব মশাই। রাজাবাহাদুর সিন্দুকের চাবি আনলেন, দেওয়ানজিও। আগেই বলেছি, সিন্দুকের দুটো চাবি দুজনের কাছে থাকত। তারপর তাদের অনুসরণ করে আমরা চললাম তোষাখানার দিকে। পুরনো মহলের দিকে তোষাখানা, একতলার পাকা ইমারত। একজন দারোয়ান তোষাখানার প্রকাণ্ড তালাটা খুলে ফেলল। অমনি পাওয়া গেল ভ্যাপসা গন্ধ। উপরের গোটা দুই কুলুঙ্গি দিয়ে বেশ আলো এসে পড়েছিল। অন্য জানলার বালাই নেই। ভিতরে ঢুকতেই মনে হলো 200-300 বছর আগেকার যুগে পদার্পণ করলাম। পল্ললে যেমন জল আটকে থাকে, তেমনি অষ্টাদশ শতক এখানে স্থির হয়ে আছে। পায়ের শব্দে গোটা কয়েক চামচিকে বিরক্ত হয়ে ফরফর করে ঘুরে ঘুরে উঠতে লাগল। ঘরটার উত্তর দিকের দেওয়ালে গাঁথা রয়েছে মানুষ সমান এক প্রকাণ্ড সিন্দুক। সিন্দুকের উপরেই চোখে পড়ল সেই শাহী শিরোপার মকমলের বাক্সটা। শূন্য বাক্স, ভিতরে রাখবার উদ্যম হয়নি। আমরা কাছে গিয়ে দাঁড়াতেই দেওয়ানজি বললেন, ওই দেখুন বাক্স, বিশ্বাস না হয় খুলে দেখতে পারেন। অনির্বাণ বলল, সে না হয় দেখলেই হবে, কিন্তু দেওয়ানজি, ছাদের কি অবস্থা? যে কোনো দিন ধসে পড়তে পারে। আমি ছাদের দিকে তাকালাম। সত্যিই অবস্থা ভালো নয়। ছোট ছোট টালির মতো ইটের সীমানাগুলো ফাঁক হয়ে গিয়েছে, কয়েক জায়গায় চির খেয়েছেও বটে। দেওয়ানজি ও রাজা বাহাদুর ছাদের দিকে নজর করতে লাগলেন। রাজা বাহাদুর বললেন, রামসদয়, এবার বর্ষার আগেই যা হয় করো, এখনই লোক লাগিয়ে দাও। হ্যাঁ, আর দেরি করা উচিত নয়। আর পূর্ব দিকের দেওয়ালে গোটা 2 পিলার গাঁথতে হবে। ওদিকের দেওয়ালটা কিছু জখম হয়েছে বলেই মনে হচ্ছে। যা হয় তাড়াতাড়ি করো। সকলেই বাড়িটার অবস্থা দেখে বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছেন। আমি তাদের উদ্বেগ লক্ষ্য করছি। কিছুক্ষণ পরে দেওয়ানজি বললেন, আচ্ছা, এবারে বাক্সটা খুলে দেখুন অনির্বাণ বাবু। কষ্ট করে আপনি খুলুন না। সকালবেলাতেই এক বৃথা ঝামেলা জুটল বলে পণ্ডশ্রম করছেন মনে করে দেওয়ানজি অবজ্ঞা ভরে মখমলের বাক্সটা খুলে দেখলেন। খুলে দেখতেই ভিতরে কি একটা বস্তু জলজল করে উঠল। সেই মতির মালা। 108টা মতি আলো আঁধারি ঘরের সবটুকু আলো কুড়িয়ে নিয়ে স্থির দীপ্তিতে জ্বলতে লাগল। আর যে বিস্ময় অবিশ্বাসের অধিক, যে আনন্দ আনন্দের অধিক, সেই বিশ্বাসে আনন্দে জ্বলতে লাগলো আমাদের 3 জনের চোখ। কারো মুখে কথা জোগাল না। সকলেই চিত্রার্পিতবৎ বিস্ফারিত নেত্র। অনেকক্ষণ পরে প্রথমে চটকা ভাঙল রাজা বাহাদুরের। আভিজাত্যের অভ্যস্ত সংযম ভুলে গিয়ে তিনি উচ্চস্বরে বলে উঠলেন, রামসদয়, এই যে অসম্ভব সম্ভব হলো। রামসদয়ের অবিশ্বাসটাই সবচেয়ে বেশি ছিল।
তাছাড়া তারই পরামর্শে পঞ্চানন গ্রেপ্তার হয়েছিল। তার অপ্রস্তুতের ঘোর তখনও পুরো কাটেনি। একবার স্পর্শ করে বুঝলেন, না, সত্যি মালাটা যথাস্থানেই আছে। মৃদু স্বরে বললেন, তাই তো, কেমন করে কি হলো? আমিও কম বিস্মিত হইনি, তবে বুঝলাম মালা হারানোর রহস্যের চেয়ে মালা আবিষ্কারের রহস্য কম গভীর নয়। ভাবলাম এখন থাক, পরে অনির্বাণের কাছ থেকে শুনে নেব। এখন আসল কথা সে বলবে না। দেওয়ানজি বললেন, অনির্বাণ বাবু, আপনি কি জাদু জানেন নাকি? আজ্ঞে না, জাদুবিদ্যা জানা নেই, তবে জানা আছে যুক্তিশাস্ত্রের একটা অব্যর্থ নিয়ম। কি সেটা? কোনো একটা বস্তু বিশেষের পক্ষে একই সঙ্গে একাধিক স্থানে থাকা সম্ভব নয়। মতির মালাটা যখন পঞ্চানন নেয়নি আর অন্য প্রকারেও রাজবাড়ির বাইরে যায়নি, তখন নিশ্চয়ই রাজবাড়ির মধ্যেই আছে, আর রাজবাড়িতেই যখন আছে তখন যথাস্থানেই থাকবে। দেওয়ানজি বললেন, যথাস্থানে বলতে তো ওই বাক্সটা, সেটা তো শূন্য ছিল, আপনি নিজেও দেখেছেন। তবে সেই দেখাটাই ভুল ছিল। আজকের দেখা তো ভুল হতে পারে না। রামসদয়, তর্ক রাখো। মতির মালা ফিরে পেয়েছ, এই কি যথেষ্ট নয়? এই বলে সেই অভিজাত সংযমী বৃদ্ধ মালাটি বের করে একবার মাথায় রাখেন, একবার কপালে ঠেকান, একবার গলায় পরেন। নানাভাবে স্পর্শ ও ব্যবহার করে বস্তুটা যে মায়া নয়, যথার্থই পাওয়া গিয়েছে, তাই যেন সর্বাঙ্গ দিয়ে অনুভব করতে চেষ্টা করেন। রামসদয়, সেই সন্ন্যাসীর কথা মনে আছে তো? এই মালা হারালে তাহেরগঞ্জের রাজবংশ লোপ পেত। সে ভয় আর নেই, সে ভয় আর নেই। জয় রাধা গোবিন্দ জিউ। রামসদয়, ষোড়শ পূজারের পূজার ব্যবস্থা করো, আর তাদের চরণে এটা স্পর্শ করিয়ে ভালো করে সিন্ধুকে তুলে রাখো। আর হ্যাঁ, পঞ্চাননকে হাজত থেকে আনিয়ে নেওয়ার বন্দোবস্ত করো, এখনই, এখনই, আর দেরি নয়। বুঝতে পারছো কত বড় ভুল, কত বড় অন্যায় হয়ে গিয়েছে? রাজা বাহাদুর, যা কিছু হয়েছে সমস্তই তো রাজবংশের কল্যাণ কামনাই হয়েছে। না না, আমি কি তোমাকে দোষ দিচ্ছি? তা নয়, তা নয়, কিন্তু এখন প্রমাণ হলো যে সে সম্পূর্ণ নির্দোষ। তাকে আনিয়ে নেওয়ার আয়োজন করো। রামসদয় বললেন, ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। আমাকেও যেতে হবে, বললেন রাজা বাহাদুর। আর আমাদেরও, বলল অনির্বাণ। আপনারা কোথায় যাবেন? কলকাতায়। অমনি যাওয়ার পথে রংপুরে গিয়ে পঞ্চাননের সঙ্গে দেখা করে যাব। আরে না না, এমন আনন্দের দিনে আপনাদের ছাড়ছে কি? আপনারা এসে আমাদের চোখ ফুটিয়ে দিলেন বলেই তো মালাটা পাওয়া গেল। এতদিন তো অন্ধকারে হাতড়ে মরছিলাম, অথচ যেখানকার জিনিস সেখানেই ছিল। কণ্ঠস্বরে দৃঢ় সংকল্প জ্ঞাপন করে অনির্বাণ বলল, মাফ করবেন রাজা বাহাদুর, আমাদের যেতেই হবে। আরও এক কথা, পঞ্চাননকেও আমাদের সঙ্গে ছেড়ে দিন। সে কি একটা কথা হলো? হলো বই কি। যুবরাজের নামে এত বড় একটা অপবাদ। অবশ্য অপবাদটা মিথ্যা, তবু তো অপবাদ। যতই চেপে রাখুন, নিশ্চয়ই কিছু জানাজানি হয়েছে। অন্তত রাজবাড়ির লোকে নিশ্চয়ই জেনেছে। এহেন সময়ে এখানে এসে সে খুব অস্বস্তি বোধ করবে। এখন কিছুদিন দূরে থাকাই ভালো। দুদিনে সবাই ভুলে যাবে। তখন যুবরাজ সগৌরবে প্রত্যাবর্তন করবেন রাজবাড়িতে। কি বলো রামসদয়? অনির্বাণবাবুর কথাটা তো ফেলে দেওয়া যায় না। আপনি যদি ভালো মনে করেন তবে তাই হোক। সবাই মিলে রংপুরে গিয়ে তাকে খালাস করে নিয়ে ওদের সঙ্গে কলকাতায় পাঠিয়ে দিই। অনির্বাণবাবু, কি দিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো ভেবে পাচ্ছি না। আশীর্বাদ দিয়ে রাজা বাহাদুর, আশীর্বাদ দিয়ে। আশীর্বাদ যে করে সে না চাইতেই করে। যদি সত্যিই খুশি হয়ে থাকেন তবে একটি প্রার্থনা আছে। আপনাকে অদেও আমার কি থাকতে পারে? আপনার কাছে যে সিন্ধুকের চাবিটি আছে সেটি দেওয়ানজিকে দিন। এখন থেকে দুটি চাবি তার কাছে থাকবে। হাজার হোক, আপনি প্রবীণ হয়ে পড়েছেন তো, ভুল ভ্রান্তি। তার বাক্য শেষ হতে পারল না। রাজা বাহাদুর বলে উঠলেন, ভুল ভ্রান্তি বলে ভুল ভ্রান্তি? মালা যথাস্থানে আছে, অথচ চারিদিকে খুঁজে মরছি। এর কি ক্ষমা আছে? এই নাও, এই নাও রামসদয়, এখন থেকে এই চাবিটা তুমি রাখো। অনির্বাণের প্রস্তাবে বিস্মিত হয়ে গেলাম। এতদিন তার কথা শুনে মনে হয়েছিল দেওয়ানজিকেই সে চোর ঠাউরেছে। এখন আবার তার হাতেই চাবি তুলে দেওয়ার প্রস্তাব। অনির্বাণ ক্রমেই অধিকতর রহস্যময় হয়ে উঠছে। সকালের দিকেই আহার আনতে সকলে রংপুর যাত্রার জন্য প্রস্তুত হলাম। রংপুর মাইল 15। রাজবাড়ির দুটি হাতি সজ্জিত হল। একটিতে রাজা বাহাদুর,
ও দেওয়ানজি, অপরটিতে অনির্বাণ ও আমি। হাতিতে উঠবার সময় দেওয়ানজি বললেন, আপনাদের মাহুতকে কিছু বলবার দরকার হলে গায়ে ঠেলা দিয়ে ইশারায় বুঝিয়ে দেবেন। ও বেটা কানে একবারে শুনতে পায় না, তবে ইশারায় সব বোঝে। আগে রাজহস্তি, পিছনে আমাদেরটা, আগে পিছে 10-12 জন ঘোড়সওয়ার। আমরা রংপুরে চলেছি। দেওয়ানজি আশ্বাস দিয়েছেন ঘণ্টা দেড়েকের মধ্যেই পৌঁছে যাব। শীতের পূর্বাহ্ন, রোদটি মধুর, দৃশ্যটি মনোরম। বিশ্বপট যেন চিত্রকরের মমতা ও মাধুরী মিশিয়ে অঙ্কিত। রাজহস্তি এগিয়ে চলেছে, আমাদের হাতিটা অপেক্ষাকৃত মন্থর। হাওদার গদিতে হেলান দিয়ে দুজনে চুপ করে আছি। গত কয়েকদিন উদ্বেগের পর ভারী আরাম বোধ করছিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি বললাম, অনির্বাণ, এবারে বুঝিয়ে বলো তো কি করে কি হলো। আমার কাছে যুক্তিশাস্ত্রের তর্ক তুলে আসল কথা চেপে গিয়ে লাভ নেই। বেশ, তবে যুক্তিশাস্ত্র থেকেই শুরু করা যাক। এটা তো স্বীকার করো যে কোনো একটা বস্তুর পক্ষে একসঙ্গে একাধিক জায়গায় থাকা সম্ভব নয়। এই কথাটার উপর এত জোর দেওয়া দরকার? এ তো মামুলি সত্য। বেশ, তবে এই মামুলি সত্য থেকেই শুরু করা যাক। বুঝতে গোল হবে না। জগবন্ধু, বেশ মন দিয়ে শুনে যেও। কোথাও ঘটনার শৃঙ্খলে গিট আলগা থাকলে চেপে ধরতে ভুলো না। ওই মতির মালা কে নিল, অর্থাৎ কার কার পক্ষে নেওয়া সম্ভব? রাজা বাহাদুর, দেওয়ানজি ও পঞ্চানন, এছাড়া আর কারো পক্ষেই সম্ভব নয়। পঞ্চানন অবশ্যই নেয়নি। কি করে বুঝলে? পঞ্চাননকে জানি বলেই বুঝলাম। তাহলে বাকি থাকলো রাজা বাহাদুর আর দেওয়ানজি। রাজা বাহাদুর কেন নিতে যাবেন? অতএব শেষ পর্যন্ত একজন মাত্র বাকি থাকলেন, দেওয়ানজি। কি ঠিক হচ্ছে তো? যুক্তিতে চমৎকার শৃঙ্খলা। তোমার মাথায় আমার মুন্ডু। এখনই দেখতে পাবে আমার মতো নির্বোধ ভূভারতে আর নেই। কেন? যথাসময় টের পাবে। সমস্ত ঘটনার অঙ্গুলি দেওয়ানজির দিকে, অথচ তারই জিম্মায় দিলে রাজা বাহাদুরের চাবিটা। ধীরে সজনী, ধীরে, ধৈর্য ধারণ করে শ্রবণ করো। দেওয়ানজি যে নিয়েছেন তার পক্ষে প্রমাণ সুপ্রচুর। তিনি উদ্যোগী হয়ে পঞ্চাননকে গ্রেপ্তার করিয়েছেন নিজের দোষ ঢাকবার আশায়। পঞ্চাননের কাছে শুনেছিলাম যে তিনি পঞ্চাননের উপরে খুব খুশি নন। পঞ্চানন দত্তক হয়ে না এলে তিনি বা তার পুত্রগণ তাহেরগঞ্জ রাজ্যেরই মালিক হতেন, আর মতির মালাটাও শেষ পর্যন্ত সমরক্তের বাইরে যেত না। গুপিবাবু আর হারানের কথাতেও এর সমর্থন পেয়েছ। তবে তিনি যে মালাটা নিয়েছিলেন ঠিক লোভের তাড়নায় নয়। মালাটা তার হাতে থাকলে সমরক্তে থাকত, তাহেরগঞ্জের রাজবংশ লোপ পেত না। অনেক পরিমাণে এই উদ্দেশ্যই ছিল। অর্থাৎ তুমি বলতে চাও এই চুরিটা পরহিতায়? সবটা নয়, অনেকটা। বেশ, তারপরে? এখানে আসবার আগে একরকম স্থির করেছিলাম যে একমাত্র দেওয়ানজির পক্ষেই এ মালা নেওয়া সম্ভব। তারপর গুপিবাবু ও হারানের কথায় তা দৃঢ় হলো। এবার মনে করে দেখো, রাতের অন্ধকারে আবছায়া মূর্তির পুরনো মহলে ঘোরাফেরা। রাজবাড়ির অনেকেই দেখেছে, তুমিও দেখেছ। তারা মনে করত কোনো অশরীরী সত্তা। হারান বলেছিল এই অশরীরী মাথায় দেওয়ানজির মতোই উঁচু। মনে পড়েছে? হ্যাঁ, বলে যাও। তখন আমার পূর্ব ধারণা প্রত্যয়ে পরিণত হলো যে মালাটি দেওয়ানজি সরিয়েছেন। চুরি শব্দটা ব্যবহার নাই করলাম। তার রাতের অন্ধকারে পুরনো মহলের দিকে যাতায়াত দেখে বুঝলাম মালাটা ওখানেই কোথাও লুকিয়ে রেখেছেন। রাতের বেলায় দেখে আসেন খোয়া গেল কিনা। ঠিক আছে, এ পর্যন্ত ঠিকই হচ্ছে, কিন্তু এই গভীর রাতে বুক ফেটে কান্না। প্রথমে মনে হয়েছিল রাজবাড়ির অধিবাসীদের ভয় দেখাবার উদ্দেশ্যে দেওয়ানজির ওটা অভিনয়। ভয় দেখাবার উদ্দেশ্য, যাতে ও মহলটায় কেউ না যায়। কিন্তু এমন বুক ফাটা করুণ ক্রন্দন কি অভিনয় হতে পারে? কেন হতে পারবে না? থিয়েটারে কি সীতা, শৈব্যা এদের কান্না শোনোনি? তা পরে এই থিওরি পরিত্যাগ করেছিলে? হ্যাঁ। আর হারানের মৃত্যু, অস্পষ্ট চিৎকার। তার চিৎকার গোড়াতে অস্পষ্ট লেগেছিল বটে, তবে পরে পরিষ্কার হয়ে গিয়েছিল। খুলে বলো না। দেখো, ওই রাজবাড়ির সমস্ত অধিবাসীর মধ্যে একমাত্র হারান আঁচে আন্দাজে খানিকটা বুঝেছিল। তাই বুঝি সে রাতের বেলা না ঘুমিয়ে মহলটায় যেত। তাই, এবং তাতেই তার মৃত্যু। হত্যা, মৃত্যু, এসব ক্ষুদ্র ক্ষুদ্র ইঙ্গিতের রাই কুড়িয়ে তেল তৈরি হয়ে উঠল। আর আমার সন্দেহ মাত্র রইল না যে মালাটি দেওয়ানজি নিয়েছেন আর রাজবাড়ির মধ্যেই কোথাও আছে। কিন্তু তিনি যদি মালাটা নিলেন তবে বাজারে দিলেন না কেন? সর্বনাশ,
ও মালার পরিচয় দেশের সবাই জানে, যে নিয়ে যাবে সে তখনই গ্রেপ্তার হবে। তাহলে মালাটা নেওয়ার উদ্দেশ্য কি? আগেই তো বললাম, মালাটা সমরক্তে রাখা। সেই সন্ন্যাসীর উক্তিকে এরা সবাই বেদ বাক্য মনে করত। আর একটা উদ্দেশ্য, পঞ্চাননকে জব্দ করা। তারপরে তা আমরা তো 3 দিন মাত্র হারানকে দেখেছি। চতুর্থ দিনে রাতের বেলায় তার মৃত্যু হলো। হারান রাতে উঠে বের হয়েছে তো। তুমি নিশ্চয়ই ভেবেছিলে সে কোথাও না কোথাও যায়। আমি লক্ষ্য করেছিলাম ছায়ামূর্তিকে অনুসরণ করে সে যায় পুরনো মহলের দিকে। তখন ভেবেছিলাম যে পরদিন রাতে আমি তাকে অনুসরণ করব, কিন্তু সে সুযোগ আর পেলাম না। তার হঠাৎ মৃত্যু হলো। অর্ধোক্ত চিৎকারে সে কি বলতে চেয়েছিল বুঝতে পারলে সুবিধা হতো। কিন্তু তুমি যেই মাত্র বললে যে সে চিৎকার স্পষ্ট হয়েছে তোমার মনে, তখনও হয়নি, পরে হয়েছে। আচ্ছা, তাহলে আগের কথা বলো। তা পরের দিন রাতে নিয়মিত সময়ে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে পুরনো মহলের দিকে গিয়ে মিলিয়ে গেল। আমি অলক্ষ্যে সেদিকেই চললাম। রাতটা ছিল অন্ধকার, কাজে ছায়ামূর্তির আমাকে দেখবার উপায় ছিল না। আর চাঁদের আলো থাকলেও আমাকে দেখতে পেত না, কারণ কি করে সে ভাববে কেউ তাকে অনুসরণ করছে। রাজবাড়ির সবাই তাকে অশরীরী মনে করে ভয়ে সরে থাকতো। দিনের বেলা তুমি যখন ঘুমোচ্ছিলে, আমি একবার ওদিকে গিয়ে গলি ঘুজিগুলো দেখে এসেছিলাম, তাই পথ চলতে অসুবিধা হয়নি। কিছু দূর যেতেই দেখতে পেলাম ছায়ামূর্তিটা অতি সন্তর্পণে এগিয়ে চলেছে। আগে পিছে ডাইনে বায়ে কোনো দিকে নজর নেই। কেনই বা থাকবে? পথঘাট যার নখদর্পণে, লক্ষ্য যার সুবিদিত, আর অনুসরণের ভয় যার মনে নেই, সে কেন এদিক ওদিক তাকাবে? আমিও অন্য কোনো দিকে লক্ষ্য করছি না। সেই ছায়া শরীরের দিকেই আমার দৃষ্টি নিবদ্ধ। সে যে দেওয়ানজি, সে বিষয়ে আমার সন্দেহ মাত্র নেই। অবশ্য আগেই নিঃসন্দেহ হয়েছিলাম। সেই শীর্ণ দীর্ঘ দেহ, মাথায় সেই খাড়াই। এখন আমার একমাত্র লক্ষ্যের বিষয় হলো কোথায় গিয়ে উপস্থিত হয় এবং কি করে। সেই মালাটা যথাস্থানে লুক্কায়িত আছে কিনা দেখতেই সে নিত্য রাত্রে ছায়া শরীরের অভিনয় করে থাকে, এটাও বুঝলাম। তা আমিও পিছে পিছে আরেকটি ছায়া শরীরের মতোই তাকে অনুসরণ করতে থাকলাম। ইতিমধ্যে আকাশে কোথাও এক টুকরো চাঁদ উঠেছে। তারই আলো সেই ভাঙা বাড়ির ছাদ প্রাচীর থামের মধ্য দিয়ে বেঁকে চুরে এসে পড়েছে। আমার নজর চলবার কিছু সুবিধা হলো বটে, তবে যাতে নজরে না পড়ি সেই জন্য ছায়া ঘেঁষে থাম ও প্রাচীরের আড়াল রক্ষা করে চলছিলাম। আমি অতিথি হয়ে তাকে অনুসরণ করছি এ অত্যন্ত গর্হিত, তা সন্দেহ নেই। এমন সময় দেখলাম ছায়ামূর্তি একটা ভাঙা দেওয়ালের কাছে গিয়ে থামল। অনেকক্ষণ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে রইল। তারপর দেওয়ালের একটা কুলুঙ্গি থেকে একখানা ইট সরিয়ে কিছু বের করল। কি দেখবার উপায় ছিল না আমি পিছন দিকে আছি কিনা, তবে শেষ পর্যন্ত হতাশ হতে হলো না। সেই বস্তুটা হাতে নিয়ে উঁচুতে তুলে ধরল। অমনি তার উপরে পড়ল চাঁদের আলো। সেই মতির মালা, পূর্ণিমার চাঁদ থেকে গুঁদে তৈরি প্রত্যেকটি দানা, এমনই শুভ্র, এমনই স্বচ্ছ, এমনই উজ্জ্বল। একবার সেটা নিয়ে গলায় পড়ল সে, একবার মাথায় রাখলো, মনে হলো একবার বুকে চেপেও ধরল। এমনই চলল কিছুক্ষণ। সমস্ত ইন্দ্রিয় ও দেহ দিয়ে সেটা যেন অনুভব করতে চায়, তার সত্যতা যেন পরীক্ষা করতে চায়। তারপর বেশ কিছুক্ষণ পরে আবার সেটা কুলুঙ্গির মধ্যে সযত্নে রেখে কুলুঙ্গির মুখে ইট চাপা দিল। এতক্ষণ সে অনড় ছিল, এবারে নড়ে উঠল। বুঝলাম ফিরবে, পাছে মুখোমুখি হয়ে আমাকে চোখে পড়ে যায়। তাই একটা থামের আড়ালে লুকালাম। ভাবলাম সবই তো দেখলাম, এখন আমাকে না দেখে ফেলে। স্থির করলাম দেওয়ানজি খানিকটা এগিয়ে গেলেই মালাটা বের করে নিয়ে চোরের উপর বাঁট পাড়ি করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ব। মূর্তিকে এখন আর দেখতে পাচ্ছি না, তবে পায়ের সন্তর্পিত চলার শব্দ শুনে বুঝতে পারছি এ যেন স্বপ্নগ্রস্তের পদধ্বনি, ঠিক জাগ্রতের নয়। এবারে মূর্তিটা আমার কাছে এসে পড়েছে। আমি নিঃশ্বাস রোধ করে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় চাঁদের পাকা আলো তার মুখের উপর এসে পড়ল। এইবার অনির্বাণ থামল। আমি এতক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। বললাম, থামলে কেন? সে বলে উঠল, জগবন্ধু, জগবন্ধু, আমি নির্বোধ, নির্বোধ, নিরেট, ভরাট নির্বোধ। হঠাৎ কি হলো? কি দেখলে? কি দেখলাম বলো তো? তুমি বলবে কি করে? আহা, কি দেখলে বলোই না। সে মূর্তি দেওয়ানজির নয়। তবে কে? রাজা বাহাদুর। রাজা বাহাদুর? কি বিশ্বাস হচ্ছে না? তোমাকে দোষ দিই না,
চোখে দেখেও আমার বিশ্বাস হচ্ছিল না। আলো আধারিতে নিশ্চয়ই ভুল দেখেছ। নিশ্চয়ই ভুল দেখিনি, হাত দুই দূর থেকে দেখেছি। কিন্তু সে কি মুখ! কেন সে মুখে যেন নিদারুণ প্রতিহিংসার মুখোশ পরানো। অনির্বাণ একটু থামল, তারপর আবার বলে উঠল, সেই মুহূর্তে বুঝলাম হারানের মৃত্যুর রহস্য। এই ছায়ামূর্তি কি তাকে খুন করেছে? খুন করবার প্রয়োজন হয়নি। মুখের উৎকট বিভৎসতায়, অপ্রত্যাশিত সত্য উদ্ঘাটনে আতকে উঠে সে মারা গিয়েছে। মরবার আগে অজান্তে তার মুখ থেকে বের হয়েছিল কর্তা। বাকিটুকু আর শেষ করতে পারেনি। এখন মনে হচ্ছে কর্তা বলেই সে আর্তনাদ করে উঠেছিল। হারানের মরা মুখটা মনে পড়ছে? তাতে ছিল নিদারুণ আতঙ্কের ছাপ। তা ছিল বটে। যাক, তারপর কি দেখলে? কি দেখলাম? দেখলাম পিশাচের মুখ। কিন্তু রাজা বাহাদুরের মুখ তো প্রশান্ত, প্রসন্ন, দেবতুল্য মুখ। দেবতা ও পিশাচ অবস্থা বিশেষে বড় কাছাকাছি। নিতান্ত মিথ্যে বলনি। তারপরে ওই শোনো, এই অঘ্রাণ মাসেও কোকিল ডাকছে। বাংলাদেশের কোকিল পঞ্জিকা মেনে চলে না। সব কবি কল্পনা এখন থাকবে কেন? এখনই তো কবি কল্পনার সবচেয়ে বেশি প্রয়োজন। যে কল্পনা কবিতা লেখায়, সেই কল্পনাই স্টিম ইঞ্জিন উদ্ভাবন করে। যে কল্পনা জীবন রহস্য উদ্ধার করে, সেই কল্পনাই উদ্ধার করে মতির মালা। দ্বীপ জ্বালাতেও আগুন, আবার ঘর জ্বালাতেও আগুন। বিরক্ত হয়ে বলে উঠলাম, আবার অসহিষ্ণু শ্রোতাকে জ্বালাতেও আগুন। এখন দয়া করে বলবে বাকিটা? হঠাৎ রাজা বাহাদুরের দেব মুখে পিশাচের মুখোশ কেন? বলছি শোনো। জানো তো, মানুষের মনে দুটো অংশ, একটা জাগ্রত চৈতন্য আর একটা মগ্ন চৈতন্য। একটাকে বলতে পারি চৈতন্যের ওপর তলা, আর একটা নিচের তলা। এসব দর্শনে পড়েছি। তুমি দর্শনে পড়েছ, আমি সচক্ষে দর্শন করলাম। এই দুই তলায় সবসময় বনিবনা হয় না। মানুষ যখন রোগে, শোকে বা নিদ্রায় দুর্বল হয়ে পড়ে, তখন নিচের তলার চৈতন্য প্রবল হয়ে উঠে বের হয়ে আসে, আর জাগ্রত চৈতন্যকে অভিভূত করে ফেলে, নিজের অধিকার কায়েম করে। তখন মানুষ এমন সমস্ত কথা বলে বা কাণ্ড করে বসে, তাকে পাগলামি বলে মনে হয়, কিংবা তার স্বভাবের ব্যভিচার বলে মনে হয়। তখন মানুষ যেন আরেকটা ব্যক্তিত্বে পরিণত হয়ে যায়। সেই রাধা মাধবপুরের জোরদারের ঘটনার কথা স্মরণ করে দেখো, মনে আছে তো? এতক্ষণ ছিল না, এবারে মনে পড়ছে। সে লোকটা রাতের বেলা নিজের গোলা থেকে ধান চুরি করত, আর দিনের বেলায় হাঁ হুতাশ করে মরত, কে ধান চুরি করলো তাই ভেবে। তাই এখানে তার অনুরূপ কোথায় দেখলে? রাজা বাহাদুরের মুখের প্রতিহিংসার মুখোশে। এ দুই মানুষ এক নয়, আবার ভিন্নও নয়। সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী স্মরণ করো, যতদিন এই মতির মালা তাহেরগঞ্জের রাজবংশের সম রক্তে থাকবে, ততদিন তাহেরগঞ্জের রাজবংশের ধারা অক্ষুণ্ণ থাকবে। কয়েক পুরুষের বিশ্বাসের ফলে এই ধারণা রাজবংশের রক্তধারায় গেঁথে গিয়েছে। ইচ্ছা করলেও তাকে বর্জন করবার শক্তি হারিয়ে ফেলেছে এই রাজবংশের লোকে, মানে বর্তমানে রাজা বাহাদুর। তাই যদি হয়, তবে পঞ্চাননকে দত্তক না নিলেই পারতেন। ওইখানেই জাগ্রত চৈতন্যের কারসাজি। কথাটা সে বিশ্বাস করে না। লোকে রাজা বাহাদুরকে মনে করিয়ে দিয়েছে দত্তক গ্রহণ না করতে, তাহলে মতির মালা চলে যাবে রক্তান্তরে। জাগ্রত চৈতন্য কথাটা হেসে উড়িয়ে দিয়েছে। তারপরই আরম্ভ হয়েছে মগ্ন চৈতন্যের লীলা। কিন্তু পঞ্চাননকে তো দত্তক নিয়েছেন অনেক কাল, এতদিন পরে কেন? এটাই স্বাভাবিক। দীর্ঘকাল দুই চৈতন্যের লড়াই চলেছে রাজা বাহাদুরের মনের মধ্যে। বিশেষ তখনও রাজা বাহাদুরের স্বাস্থ্য ভালো ছিল, শীঘ্র মারা যাবেন এমন আশঙ্কা ছিল না। কাজেই মগ্ন চৈতন্য তার বেশি দাবি করতে কখনো পারেনি। তারপরে ইদানিং যখন স্বাস্থ্য ভেঙে পড়ল, আর বেশি দিন জীবিত থাকবেন এমন আশা রইল না, তখন সুযোগ পেল মগ্ন চৈতন্য। সে বাধ্য করল রাজা বাহাদুরকে মতির মালাটা চুরি করে সরিয়ে রাখতে। সে বোঝালো তাহলে মালাটা পঞ্চাননের হাতে পড়বে না। কিন্তু রাজা বাহাদুরের মৃত্যু হলেই যে রাজবংশ লোপ পাবে, তখন অন্ডবংশের লোকের হাতে মালাটা পড়া না পড়া সমান হয়ে যাবে নাকি? এত কথা বোঝে কে? মগ্ন চৈতন্যের যুক্তিশাস্ত্র আর জাগ্রত চৈতন্যের যুক্তিধারা এক নয়। দেখো জগবন্ধু, আমরা যে লজিক পড়ি তা জাগ্রত চৈতন্যকে নিয়ে। কোনোদিন যদি মগ্ন চৈতন্যের লজিক লিখিত হওয়া সম্ভব হয়, তবে তোমার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। জাগ্রত চৈতন্যে রাজা বাহাদুর
পঞ্চাননকে সত্যিই ভালোবাসেন আর মগ্ন চৈতন্যে তাকে পরম শত্রু বলে মনে করেন। রাতের বেলায় সেই তাকে দিয়ে শত্রুতা সাধন করিয়ে নিয়েছে পঞ্চাননের বিরুদ্ধে। অনির্বাণ, তোমার এই যুক্তিধারা সবাই মানবে বলে মনে হয় না, কিন্তু যে সেই বিভীষণ মুখ একবার দেখেছে না, বিশ্বাস না করে তার উপায় কি? কিরকম দেখলা একটু বিস্তারিত করে বলো। দেখলাম তো এক মুহূর্তের জন্য, তারপর তিনি স্বপ্নচালিতের মতন অন্দরমহলের দিকে চলে গেলেন। তবু দেখে মনে হলো তাহেরগঞ্জ রাজবংশের বিগত 10-12 পুরুষের আশা আকাঙ্ক্ষা, বংশরক্ষার উগ্র সংকল্প ঘনীভূত হয়ে শানিত ছুরি হাতে দেখা দিয়েছে রাজা বাহাদুরের মুখের প্রত্যেকটি মাংসপেশিতে। ও আর রক্ত মাংসে গড়া নয়, ও যেন কঠিন ইস্পাত। মানুষের মুখ যেমন ধাতব গুণ সম্পন্ন হতে পারে, না দেখলে বিশ্বাসই হতো না। অথচ ওই মানুষটি দিনের বেলায় পঞ্চাননের হাজতবাস স্মরণ করতে করতে বাষ্পরুদ্ধ কণ্ঠ হয়েছেন। তোমার কথা শুনে মনে হচ্ছে সুযোগ পেলে মগ্ন চৈতন্যের প্রেরণায় রাজা বাহাদুর পঞ্চাননকে খুনও করে ফেলতে পারেন। পারেনি তো, সেই জন্যই প্রস্তাব করেছি পঞ্চাননকে কলকাতায় নিয়ে যাওয়ার। অবশ্য কারণটা অন্য দেখিয়েছি। আমি আগ্রহ ভরে জিজ্ঞাসা করলাম, তারপর 8-10 মিনিট লাগলো অসম্ভবকে পরিপাক করতে। অপ্রত্যাশিতের চমক কাটলে এক ছুটে গিয়ে সেই কুলুঙ্গি থেকে মতির মালাটা বের করে পকেটস্থ করলাম। তারপর তাড়াতাড়ি ঘরে ফিরে এলাম। দেখলাম তুমি অঘরে নিদ্রা যাচ্ছ। আশা করি এবারে ঘটনার শৃঙ্খল বেশ পরিষ্কার হয়েছে। একটা বিষয় ছাড়া। কি বলো? মালার সেই বাক্সটা গরখায়ের ধারে পাওয়া গেল কি করে? ওটা অপরিষ্কার থেকেই যাবে, কেননা হারানের মৃত্যুর সঙ্গে ব্যাপারটা জড়িত। আমার মনে হয় ওই কুলুঙ্গিতে বাক্সশুদ্ধ মালাটা ধরেনি, তাই রাজা বাহাদুর কুলুঙ্গিতে মালাটা রেখে বাক্সটা বাইরে ফেলে দিয়েছিল। হারান সেটা কোনো গতিকে কুড়িয়ে পায় এবং সেটা নিজের কাছে রাখা নিরাপদ মনে করেনি। তার কাছে পাওয়া গেলে পঞ্চানন যে মালা নিয়েছে এই ধারণা নিশ্চিত বলেই প্রমাণিত হবে। তাই সে লুকিয়ে গিয়ে গরখাইয়ের কাছে ফেলে দিয়েছিল। হারান অত্যন্ত বুদ্ধিমান ও বিশ্বাসী, এমন ভৃত্য অনেক ভাগ্যে মেলে। আর কিছু জানতে চাও? আপাতত আর কিছু নয় ভাই অনির্বাণ, তুমি কবিতা লেখা ছেড়ে দিয়ে এটাকেই পেশা হিসেবে গ্রহণ করো। শখের কবিতার চেয়ে শখের গোয়েন্দাগিরি অনেক লাভজনক। কবিতা লিখে কার কি লাভ হয়? সেটাও যে গোয়েন্দাগিরির অংশ। কবিতা লেখায় বুদ্ধিতে শান পড়ে, তারপরে সেটা খাটাই এই গোয়েন্দাগিরিতে। আরে শোনো, কোকিলটা এখনো ডেকেই চলেছে। ওটা অন্য কোকিল, ইতিমধ্যে রাজহস্তি অনেক পথ অতিক্রম করেছে। হ্যাঁ, পৃথিবীর সব কোকিলই এক। কিটসের নাইটিঙ্গেল কবিতাটি মনে করে দেখো। পঞ্চাননকে নিয়ে আমরা কলকাতায় ফিরে এসেছি। সে এখন আমার বাড়িতেই আছে। বলা বাহুল্য, মতির মালা চুরির রহস্য তাকে বলিনি। বলেছি যে মালাটা যথাস্থানেই ছিল, বাকি সমস্তই দৃষ্টি বিভ্রমজনিত। জানি না ও বিশ্বাস করেছে কিনা। দিন 15 পরে পঞ্চাননের নামে টেলিগ্রাম এলো, রাজা বাহাদুর হঠাৎ মারা গিয়েছেন, শীঘ্র এসো। 3 জনেই রওনা হলাম। পঞ্চানন আমাদের ছাড়ল না। তাহেরগঞ্জে গিয়ে শুনলাম যে রাতের বেলায় হঠাৎ তেতলার ছাদ থেকে পড়ে রাজা বাহাদুর মারা গিয়েছেন। অনির্বাণ আমাকে আড়ালে বলল, এরকম কিছু হবে বলে আশঙ্কা করেছিলাম। শেষ পর্যন্ত সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী সফল হয়েছে। তাহেরগঞ্জ রাজ্যের আরশে জৌলুস নেই। বড় বড় অনেক পরগনা হস্তান্তরিত হয়ে গিয়েছে। আজ রাজবাড়িটা আর সামান্য কিছু সম্পত্তি আছে যাতে কোনো রকমে দিনাতিপাত করা সম্ভব। কালাশৌচ অন্তে পঞ্চানন বিবাহ করল। এখন সে রিজার্ভ ব্যাংকে একজন অফিসার। কলকাতাতেই থাকে, কালে ভদ্রে যায় তাহেরগঞ্জে। ইতিমধ্যে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। অপরিবর্তিত কেবল অনির্বাণের চুরুট, যা সর্বদা অনির্বাণ ও সমান দীপ্তিমান।